এদিকে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি গড়াতে গড়াতে আবার সরকার পতনের এক দফার ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা। শেখ হাসিনার থেকেও ভয়ানক পতনের হুঁশিয়ারি বিএনপি সরকারকে। সন্ধ্যার পরেই কেয়ামত শুরু অচল ঢাকার রাজপথ। এর মধ্যে আগের রূপে ফিরেছে পুলিশ সেনাবাহিনীও, চালাচ্ছে একের পর এক গুলি, করছে লাঠিচার্জ। কয়েক ঘন্টার মধ্যেই সংসদ ভবন ঘেরাওয়ের কঠোর হুঁশিয়ারি। তার দ্বারা শিক্ষার কোনো উন্নয়ন হচ্ছে না, তিনি এখন পদত্যাগ করুন। শিক্ষামন্ত্রী আনম ইহসানুল হক মিলনের পদত্যাগ সহ ৩ দফা দাবিতে আজ আবারও লং মার্চ কর্মসূচির ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী শিক্ষামন্ত্রীকে নিয়ে জরুরি বৈঠকে বসেছেন। যে কোনো সময় শিক্ষামন্ত্রীর পদত্যাগের ঘোষণা আসতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। দেশের এই ক্রান্তি লগ্ন থেকে উদ্ধার হতে হলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়া আর কোনো বিকল্প আছে বলে আমিও মনে করছি না। ক্ষমতার অলিন্দে যে চেয়ারটিকে একদিন সবচেয়ে সুরক্ষিত মনে হয়েছিল, আজকে সেই চেয়ারটি তীব্র এক ঝড়ে কাঁপতে শুরু করেছে। সচিবালয়ের 4 দেয়ালের ভেতর কান পাতলে এখন শুধু একটি ফিসফাস শোনা যাচ্ছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদত্যাগ পত্র কি ইতিমধ্যেই প্রস্তুত করা হয়ে গেছে। শিক্ষামন্ত্রী এসএসসি পরীক্ষার্থী শিক্ষার্থীদের ফাঁদে পড়ে এক নজিরবিহীন পরাজয়ের মুখে, নাকে খত দেওয়ার মুখে শিক্ষামন্ত্রী সহ। শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন, কার্যত ক্ষমা চেয়েছেন এবং শিক্ষার্থীদের দাবি ঘুরিয়ে পেঁচিয়ে অনেকাংশে মেনে নিয়েছেন। ছাত্ররা যে দাবি করেছে এই পরীক্ষা আবার নিতে হবে এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করেছে, আমি ছাত্রদের দাবিকে সঙ্গত মনে করি। যে কোমর পানিতে গোলা পানিতে আমার মেয়েরা আমার ছেলেরা কাগজপত্র ভিজিয়ে তারা পরীক্ষা দিতে যাবে, এত দায়িত্বহীনতা কেন এই রাষ্ট্রে জন্ম নিল? আমরা স্পষ্ট করে বলি, আপনি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবেন, প্রকাশ্যে ক্ষমা চাইবেন এবং তাদের সুযোগ সুবিধা, তাদের সমস্যা বুঝে সে অনুযায়ী ব্যবস্থা নেবেন। প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখছি বড় সড় বিপদে ফেলে দিলেন শিক্ষামন্ত্রী। এখনো সময় আছে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, এই শিক্ষামন্ত্রী সাহেবকে পদত্যাগ করতে বলুন। মাঠের যে পরিস্থিতি দেখতেছি, শিক্ষার্থীরা যেভাবে খেপে গেছে, আমার মনে হয় না পরিস্থিতি 2-1 দিন এভাবে চলতে থাকলে আপনারা কন্ট্রোল করতে পারবেন। শিক্ষামন্ত্রী এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এরকম কোনো মন্তব্য হওয়া উচিত নয়। জুলাইয়ের 14 তারিখটা বড় সেন্সিটিভ তারিখ, এই তারিখেই আগুন লেগেছিল। আসসালামু আলাইকুম দর্শক, জানিয়ে দেবো এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ ল্যাব দেখতে ভালোবাসেন, দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে দেশের সকল খবরগুলো আপনি প্রথমে দেখতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটির বিস্তারিত দেখতে থাকি। ক্ষমতার অলিন্দে যে চেয়ারটিকে একদিন সবচেয়ে সুরক্ষিত মনে হয়েছিল, আজকে সেই চেয়ারটি তীব্র এক ঝড়ে কাঁপতে শুরু করেছে। সচিবালয়ের 4 দেয়ালের ভেতর কান পাতলে এখন শুধু একটি ফিসফাস শোনা যাচ্ছে। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদত্যাগ পত্র কি ইতিমধ্যেই প্রস্তুত করা হয়ে গেছে। লাল ফিতার ফাইলে বন্দী সেই চিঠিতে কি সই হতে চলেছে আজ রাতেই? রাজনীতির খেলায় কি সবসময় হিসাব মিলে, নাকি কখনো সেই সমীকরণ গভীর আন্দোলনের চাপে আমূল পাল্টে যেতে বাধ্য হয়? আজ আমরা এমন এক সত্যের মুখোমুখি দাঁড়াবো যেখানে লাখো শিক্ষার্থীর চোখের জল আর ক্ষোভের আগুন একটি সাজানো সাম্রাজ্যকে তছনছ করে দিচ্ছে। রাজপথের স্লোগান আর সচিবালয়ের পেছনের দরজা দিয়ে শিক্ষামন্ত্রীর বিদায়ের প্রস্তুতির এই গোপন খবর আজ আপনাদের সামনে উন্মোচন করব। কিন্তু এখানেই শেষ নয়, পর্দার আড়ালের সেই চূড়ান্ত খেলাটি আসলে কি এবং কেন শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র এখন সময়ের ব্যাপার মাত্র, তা জানতে হলে আপনাকে একটু গভীরে তাকাতে হবে। ঠিক এই মুহূর্তে যখন আপনারা এই ভিডিওটি দেখছেন, তখন সচিবালয়ের একটি অত্যন্ত গোপন সূত্র থেকে আমাদের কাছে একটি চাঞ্চল্যকর খবর এসেছে। গতকাল গভীর রাতে নাকি শিক্ষামন্ত্রীর লাল ফোনে একটি বিশেষ মহল থেকে অত্যন্ত জরুরি কল আসে। ফোনের ওপাশ থেকে শুধু একটি কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, সম্মান বাঁচাতে চাইলে নিজেই সম্মানজনক বিদায়ের পথ খুঁজুন, নইলে আগামীকাল সকালের সূর্য আপনার জন্য এক চরম অপমান নিয়ে আসতে পারে। শিক্ষামন্ত্রীর একান্ত সচিব ইতিমধ্যে একটি ড্রাফট লেটার তৈরি করে রেখেছেন। এই পদত্যাগ কি শুধু লাখো শিক্ষার্থীর আন্দোলনের জয়, নাকি এর পেছনে সরকারের বড় কোনো ইমেজ বাঁচানোর নিখুঁত পলিটিক্যাল গেম প্লে কাজ করছে? একটু ভাবুন, যে মন্ত্রী গতকাল পর্যন্ত চরম অহংকার দেখিয়ে শিক্ষার্থীদের মেধা নিয়ে কটূক্তি করেছিলেন, আজ কেন তাকে এমন অসহায় ভাবে চোরাগুলিতে দাঁড়িয়ে বিদায়ের পথ খুঁজতে হচ্ছে? সচিবালয়ের করিডোরে আজ সকাল থেকে এক অদ্ভুত নীরবতা। ফাইলের পর ফাইল ঘুরছে, কিন্তু কর্মকর্তাদের চোখে মুখে এক অজানা আতঙ্ক। বাতাসে ভাসছে একটাই খবর, শিক্ষামন্ত্রীর বিদায় ঘন্টা কি তবে বেজে গেল? সরকারের অত্যন্ত বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য সূত্রগুলো ইশারা করছে, শীর্ষ মহল থেকে তাকে স্পষ্ট বার্তা পাঠিয়ে দেওয়া হচ্ছে। জনরোষ যেভাবে দাবানলের মতো ছড়িয়ে পড়ছে, তাতে যে কোনো মুহূর্তে শিক্ষামন্ত্রীর পদত্যাগের নাটকীয় ঘোষণা আসতে পারে। কিন্তু কি এমন ঘটলো যে একজন ক্ষমতাধর মন্ত্রীকে এভাবে খাদের কিনারায় এসে দাঁড়াতে হলো? কেন তার নিজের দলের অভ্যন্তরে তাকে নিয়ে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ আর অসন্তোষ? আর ঠিক সেখানেই দেখা দেয় নতুন প্রশ্ন, এই সংকটের শুরু কি শুধু রাজপথের আন্দোলন থেকে, নাকি এর পেছনে রয়েছে দীর্ঘদিনের পুঞ্জীভূত অবহেলা আর দায়িত্বহীনতার এক সুবিশাল পাহাড়? ঘটনার মোড় ঘুরতে শুরু করে যখন প্লাবিত অঞ্চলের জলমগ্ন রাজপথে একদল শিক্ষার্থীর স্বপ্ন ভেঙে চুরমার হতে শুরু করে, দেশ জুড়ে তখন চলছিল এক বৈরী আবহাওয়া। ভারী বর্ষণ আর বন্যার পানিতে যখন একের পর এক জেলা প্লাবিত হচ্ছে, তখন শিক্ষা প্রশাসনের সিদ্ধান্তগুলো যেন হয়ে ওঠে আরো বেশি নিষ্ঠুর। চট্টগ্রামের মতো বন্যা পীড়িত অঞ্চলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হলেও কুমিল্লা বা অন্যান্য বোর্ডের লাখো শিক্ষার্থীকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দেওয়া হলো। কোমর সমান পানি, অবিরাম বৃষ্টি আর সেই দুর্যোগের মধ্যে ভিজে যাওয়া অ্যাডমিট কার্ড
বুকে জড়িয়ে পরীক্ষা কেন্দ্রে ছুটছিল শিক্ষার্থীরা। কেউ রাস্তায় হোঁচট খেয়ে নোংরা পানিতে পড়ে যাচ্ছে, কারো গুরুত্বপূর্ণ নথিপত্র ভিজে নষ্ট হয়ে যাচ্ছে, আবার অনেকেই হলের বেঞ্চে বসে তীব্র জ্বর আর শরীর ভেজা অবস্থায়। অথচ এই মানবিক বিপর্যয় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো মাথা ব্যথাই ছিল না। শিক্ষামন্ত্রী মিলন এই পরিস্থিতি পর্যবেক্ষণ করেও কোনো কার্যকর বা সহনশীল সিদ্ধান্ত নিতে সম্পূর্ণ ব্যর্থ হন। কোনো প্রেস বিজ্ঞপ্তি নেই, কোনো সান্ত্বনার বাণী নেই। এই চরম অবহেলায় কি তার পদত্যাগের দাবিকে রাজপথ থেকে সরাসরি তার নিজের টেবিল পর্যন্ত পৌঁছে দিল না? কিন্তু এখানেই শেষ নয়। এরপর পরীক্ষার হলের ভেতরে যা ঘটলো তা শুধু নিষ্ঠুরতা নয়, ছিল মেধার উপর এক নির্মম আঘাত। কষ্ট করে জীবনের ঝুঁকি নিয়ে যারা পরীক্ষার হলে পৌঁছালো তাদের জন্য অপেক্ষা করছিল আরো বড় এক মানসিক ট্র্যাজেডি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা যে কোনো সাধারণ বোর্ড পরীক্ষার মূল নিয়ম হলো প্রশ্নপত্র এমনভাবে তৈরি করা যাতে সব ধরনের শিক্ষার্থী অন্তত 5 নম্বরটুকু তুলতে পারে। কিন্তু শিক্ষামন্ত্রীর অধীনে তৈরি হওয়া এই প্রশ্নপত্র ছিল যেন শিক্ষার্থীদের শাস্তি দেওয়ার এক পরিকল্পিত হাতিয়ার। শিক্ষার্থীরা তীব্র ক্ষোভ প্রকাশ করে জানাচ্ছে, বিগত 5 বছরের প্রশ্ন সমাধান করে কোনো লাভ হয়নি, কারণ প্রশ্নগুলো করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার অত্যন্ত জটিল আদলে। তার উপর প্রশ্নপত্রের 6ষ্ঠ এবং 7ম নম্বর প্রশ্নে ছিল মারাত্মক ভুল। একটি বোর্ড পরীক্ষার প্রশ্নে ভুল থাকা যেখানে চরম দায়িত্বহীনতা, সেখানে শিক্ষামন্ত্রী নিরাপত্তা সাধারণ মানুষকে স্তম্ভিত করেছে। একদিনের মাত্র ব্যবধানে বিশাল সিলেবাস শেষ করতে বাধ্য করা এবং হলের ভেতরে দায়িত্বরত শিক্ষকদের মারমুখী আচরণ শিক্ষার্থীদের সহ্য সীমার বাইরে চলে যায়। এই ক্ষোভের আগুনে এখন শিক্ষামন্ত্রীর চেয়ারটিকে পুড়িয়ে ছাই করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে উঠেছে। বাতাসে এখন তীব্র গুঞ্জন, সরকারের ভাবমূর্তি বাঁচাতে আজ রাতেই মধ্যে কি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে। ক্ষোভ যখন আর ঘরের চার দেয়ালে আটকে থাকে না, তখন তার রূপ নেয় এক অপ্রতিরোধ গণবিস্ফোরণে। রাজধানীর উত্তরা 6 নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে সড়কটি হঠাৎ করে হাজার হাজার শিক্ষার্থীর স্লোগানে উত্তাল হয়ে ওঠে। সকাল 11টা বাজার পরপরই এইচএসসি পরীক্ষার্থীরা সড়ক অবরোধ করে। তাদের দাবি এখন আর শুধু পরীক্ষা পেছানো বা সহজ প্রশ্নপত্র নয়, তাদের একমাত্র দাবি শিক্ষামন্ত্রীর অবিলম্বে পদত্যাগ। ঘন্টার পর ঘন্টা ধরে ঢাকার অন্যতম প্রধান প্রবেশদ্বার অবরুদ্ধ হয়ে রইল। দীর্ঘ যানজটে আটকে পড়ল হাজারো সাধারণ মানুষ। পুলিশ প্রশাসন অনেক চেষ্টা করেও শিক্ষার্থীদের শান্ত করতে পারেনি, কারণ এই ক্ষোভ কোনো নির্দিষ্ট সংগঠনের নির্দেশ ছিল না, এটি ছিল সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত বিদ্রোহ। একই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ল বরিশাল শিক্ষা বোর্ডের সামনে ঢাকা বরিশাল মহাসড়ক আটকে দিল পরীক্ষার্থীরা, যার ফলে পুরো দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। চারিদিকে যখন একই সুর শোনা যাচ্ছে, তখন সরকারের নীতি নির্ধারকরা খুব ভালো করে বুঝতে পারছেন এই মন্ত্রীকে আর বেশি দিন চেয়ারে রাখা মানে নিজেদের বড় কোনো রাজনৈতিক ক্ষতির মুখে ঠেলে দেয়া। আর ঠিক এই কারণেই প্রশাসনের অন্দরমহলে পদত্যাগের চূড়ান্ত খসড়া প্রস্তুত করার কাজ আরো দ্রুত হতে শুরু করেছে। আন্দোলনের এই তীব্রতা যখন রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় পৌঁছায়, তখন পর্দার আড়ালের রাজনৈতিক সমীকরণগুলো আরো জটিল হতে শুরু করে। শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর দিয়ে শিক্ষা অধিদপ্তরের দিকে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওই এলাকায় চলছিল সরকারের সর্বোচ্চ রাজনৈতিক মহলের অত্যন্ত সংবেদনশীল এক কর্মসূচি। আইন শৃঙ্খলা বাহিনী যখন শিক্ষার্থীদের পথ আটকে দেয়, তখন শুরু হয় চরম উত্তেজনা। আর ঠিক তখনই সেখানে রাজপথের আন্দোলনের মধ্যে প্রবেশ ঘটে রাজনৈতিক নেতাদের। তারা শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন এবং তাদের দাবিগুলো রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন। কিন্তু সাধারণ মানুষ কি জানে যে পর্দার আড়ালে তখন ভিন্ন এক সমীকরণ তৈরি হচ্ছিল? সরকারের থিঙ্ক ট্যাঙ্কাররা খুব ভালো করে জানে এই আন্দোলন যদি সাধারণ মানুষের ক্ষোভের সাথে মিশে যায়, তবে তা আরো বড় রূপ নিতে পারে। তাই ড্যামেজ কন্ট্রোল করতে বা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিক্ষামন্ত্রীকে বিদায় জানানোর সিদ্ধান্তটি প্রায় চূড়ান্ত হয়ে গেছে। উচ্চ পদস্থ কর্মকর্তাদের ফিসফাস এখন আর গোপন নেই। মিলনের প্রস্থানের দিনক্ষণ এখন শুধু সময়ের ব্যাপার। যে ক্ষোভের আগুন আজ দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়েছে, তাকে কেবল একজন মন্ত্রীর পদত্যাগেই পুরোপুরি নিভে যাবে, নাকি আন্দোলনের নিচে চাপা পড়ে আছে আমাদের গোটা জরাজীর্ণ শিক্ষা ব্যবস্থার এক করুণ বাস্তবতা? আজ রাতে কিংবা আগামীকাল সকালে হয়তো গণমাধ্যমের স্ক্রিনে ব্রেকিং নিউজ ভেসে উঠবে, পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী মিলন। কিন্তু এই পদত্যাগ কি সত্যি লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যতের নিরাপত্তা ফিরিয়ে দিতে পারবে, নাকি এটি শুধু এক সাময়িক সান্ত্বনা যার আড়ালে ঢাকা পড়ে যাবে নীতি নির্ধারকদের আসল ব্যর্থতা? আজ যে তরুণ প্রজন্ম রাস্তায় নেমেছে, তারা কেবল একটি সহজ প্রশ্নপত্র চায় না, তারা চায় একটি মানবিক, নিরপরাধ এবং সুস্থ শিক্ষা ব্যবস্থা। আপনার কি মনে হয় শিক্ষামন্ত্রীর এই পদত্যাগের গুঞ্জন কি আজ রাতেই বাস্তবে রূপ নেবে, নাকি ঘটনার পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো রাজনৈতিক দল? মনে হচ্ছে বাংলাদেশের রাজনীতি আবার একটি অন্ধকার গহ্বরের দিকে এগিয়ে যাচ্ছে, এবং এই যে অন্ধকার ঘনিয়ে আসছে, এখানে আমরা অশনি সংকেত দেখতে পাচ্ছি। আমরা কি আবার নতুন কোনো বিপদের ভিতরে পড়তে যাচ্ছি? আবার কি কোনো নিকষ কালো অন্ধকার আমাদের দিকে ধেয়ে আসছে? আপনারা জানেন গত 12 তারিখে এইচএসসি পরীক্ষা ছিল। এদিন সারা দেশে প্রবল বৃষ্টিপাতের কারণে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলা পানির নিচে তলিয়ে গিয়েছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় শিক্ষার্থীদের কথা বিবেচনা না করে তারা অবিবেচকের মতো ওই অবস্থায় পরীক্ষা জারি রাখে। আর এই পরীক্ষা দিতে গিয়ে ছাত্রছাত্রীরা অনেকেই ম্যানহোলের ভিতরে পড়ে গিয়েছিল। আপনারা সেই ভিডিও দেখেছেন, আমি গতকালই এই বিষয়ে কথা বলেছি। কিন্তু আলোচনার বিষয় যেটা, শিক্ষা মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের এই স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে এর প্রতিবাদ জানিয়ে ছাত্ররা 13 এবং 14 তারিখ 2 দিন বিক্ষোভ সমাবেশ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। আর বিশেষ করে 14 তারিখে যখন আমি এই ভিডিও করছি, ঢাকার বিভিন্ন পয়েন্টে সংসদ ভবন এলাকায় ব্যাপক বিক্ষোভ সমাবেশ হয়। এই বিক্ষোভ চলাকালীন সময়ে এক পর্যায়ে শিক্ষামন্ত্রী এই ছাত্রছাত্রীদেরকে ব্রয়লার মুরগির সাথে তুলনা করে বসলেন। ভয়ঙ্কর কথা। শিক্ষামন্ত্রীর এই মন্তব্যের পরেই ছাত্র সমাজ যেন একেবারে ফুঁসে উঠেছে। তারা ওই 24-এর গণ আন্দোলনে যেরকম স্লোগান দেওয়া শুরু করেছিল, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। শেখ হাসিনার এই একটি মাত্র বক্তব্যের কারণে তাকে কিন্তু বাংলাদেশ থেকে পালিয়ে চলে যেতে হয়েছে। কেউ তাকে রক্ষা করতে পারেনি। জেন জিদের কাছে
কমলমতি শিক্ষার্থীদের কাছে তারা নাকে খত দিয়ে এখান থেকে বের হয়ে গেছে। কারণ শেখ হাসিনা ওই যে বেফাস মন্তব্যটা করে ফেলেছিল। এহসানুল হক মিলন শিক্ষামন্ত্রী তিনিও ঠিক এরকম একটি বেফাস মন্তব্য করে বসলেন। তিনি বলে বসলেন যে যারা সামান্য একটু বৃষ্টিতে একটু রিস্ক নিয়ে পরীক্ষা দিতে পারে না তারা আসলে ব্রয়লার মুরগি, এই জাতীয় কথা আর কি বলার সাথে সাথে ছাত্রছাত্রীরা স্লোগান শুরু করলো, তুমি কে আমি কে, ব্রয়লার মুরগি ব্রয়লার মুরগি, কে বলেছে শিক্ষামন্ত্রী এই জাতীয়। এবং শিক্ষামন্ত্রীর পদত্যাগ তারা এখন চেয়ে আন্দোলন করছে। এর ভিতরে সংসদ ভবন এলাকায় পুলিশের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে। তার মানে পরিস্থিতি কিন্তু আস্তে আস্তে একটু বিপদের দিকে চলে যাচ্ছে। এর ভিতরে উত্তরায় যেটা ঘটলো, ছাত্রলীগ যেরকম শেখ হাসিনার আমলে যখন ছাত্ররা রাস্তায় নেমেছিল তখন ছাত্রলীগ শুরুতেই তারা এই ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য, তাদেরকে রাস্তা থেকে উঠিয়ে দেওয়ার জন্য, বাসায় পাঠিয়ে দেওয়ার জন্য তাদের মোবাইল চেক করা, তাদেরকে মারধর, তাদের ওই সমাবেশগুলোতে যে ছাত্রলীগ হানা দেয়া, হামলা করা, মাস্তানি করা, হেলমেট বাহিনী দিয়ে, পেটোয়া বাহিনী দিয়ে ছাত্রদেরকে পেটানো, মূলত কিন্তু শেখ হাসিনার উপরে ক্ষোভটা দাঁড়া বেঁধে উঠেছিল এবং এক দফার দিকে এগিয়ে গিয়েছিল ছাত্রলীগের এরকম স্বৈরাচারী মনোভাবের কারণে। ঠিক একই কাজ আজ ছাত্র দল করে বসলেন উত্তরায়। দেখুন ভিডিওটা। কি বলতে চান? কিছু শিক্ষার্থীদের আন্দোলন বলার নাই, ওরা মাতকা সত্য টিকটক আর ওদের নিয়ে কিছু বলার আছে? কেন রে ভাই, তোর এখানে যাওয়ার কি দরকার ছিল? ছাত্ররা তাদের ভিতরে যে ক্ষোভটা দানা বেঁধেছে, তারা একটু ক্ষোভ জানিয়ে তারা একাই ঘরে ফিরে যাবে। বিষয়টা তো এরকম না যে তারা সরকার পতনের আন্দোলনে যাচ্ছে। হ্যাঁ, সতর্ক থাকা দরকার, কারণ এই ফাঁকে এই সুযোগে স্বৈরাচারের দোসর এখানে ঢুকে পড়া বিচিত্র কিছু নয়। কিন্তু তার মানে তো তোমাকে ওখানে যে এই কমলমতি শিক্ষার্থীদের এবং আন্দোলনরত শিক্ষার্থীদের মাদকাসক্ত টিকটকার এইগুলো বলার জন্য তো তোমাকে ওখানে যাওয়ার কোনো দরকার ছিল না। আবার ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবউদ্দিন তার নেতৃত্বে। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন, তাহলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিও। আসসালামু আলাইকুম।